মুভির শুরুতে একটা বিমানের যাত্রীদের দেখানো হয়। সবকিছু স্বাভাবিক, সবাই নিজ নিজ আসনে বসে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। এয়ার হোস্টেস এক মহিলা যাত্রীকে জিজ্ঞেস করে, আপনার কি কিছু লাগবে? ওই মহিলা যাত্রী তার ছেলেকে নিয়ে একাই ভ্রমণ করছে। ঠিক সে সময় মুম্বাইয়ের মন্ত্রী প্রধানের ছেলে আর্জুন প্রধান তার পাশের সিটে এসে বসে। একটু পর আর্জুন পাশের সিটের ওই মহিলাকে বলে, আপনাকে চেনা চেনা লাগছে, মনে হয় কোথাও দেখেছি। আপনি কি অভিনয় করেন? কোনো নাটক, সিনেমা বা অনলাইন কোনো ভিডিওতে কাজ করেন? মহিলা ইতস্তত বোধ করে উত্তর দেয়, না, আমি এসব করি না। কিন্তু আর্জুন নাছোড়বান্দা। সে তার মোবাইলে মহিলাটির একটা ছবি তুলে সার্চ দেয়। মহিলাটা বলে ওঠে, অতীতে যা করেছি সেটা বাধ্য হয়ে করেছি, আর আমার অতীত সম্পর্কে আমার স্বামী সব কিছু জানে। এখন আমার সুন্দর একটা পরিবার আছে, বাচ্চাও আছে। আর্জুন বলে, আপনার বিষয়ে সব কিছু জানার পরেও আপনার স্বামী কিভাবে আপনাকে বিয়ে করলো? নাকি ভিডিও দেখার পরেই সে আপনাকে পছন্দ করেছে? মেয়েটার বাচ্চা ওয়াশরুম থেকে ফেরার সময় আর্জুন তাকে ধরে বলে, তুমি কি গেম খেলতে চাও? পাশের সিটে বসে থাকা তার মা অসহায়ের মতো তাকিয়ে থাকে। তার কিছুই করার থাকে না। বাচ্চাটা লোকটার পাশে বসে ট্যাবে গেম খেলতে শুরু করে। তখন আর্জুন মেয়েটাকে বলে, এখন আমি যদি আপনার ছেলেকে ভিডিওটা দেখিয়ে দিই তাহলে কেমন হবে? তখন বাচ্চাটা জানতে চায়, কি ভিডিও? মেয়েটা ভয়ে তার ছেলেকে বলে, কিছু না, তুমি গেম খেলো। আর্জুন এবার সুযোগ পেয়ে যায়। সে নিজের সিট রেখে মেয়েটার পাশে গিয়ে বসে এবং একটা চাদর দুজনের গায়ে দিয়ে তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। ঠিক তখন পেছনের সিটে বসে থাকা একজন আর্জুনের হাত চেপে ধরে। ব্রেসলেটটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পর্দায় আগমন ঘটতে যাচ্ছে বলিউডের ভাইজান সালমান খানের। এই মুভিতে তার নাম সিকান্দার। সাথে সাথে অর্জুনের লোকেরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। এই দৃশ্য এয়ার হোস্টেস দেখে ফেলে, কিন্তু সে কিছু না বলেই বিমানের যাত্রীদের উদ্দেশ্যে বলে, আপনারা সিট বেল্ট বেঁধে নিন। বিমান বজ্রপাতের মধ্যে দিয়ে যাচ্ছে, কিছুটা ঝাঁকানি অনুভব হবে। এরপর শুরু হয় সিকান্দারের অ্যাকশন। সে আর্জুন এবং তার সহযোগীদের সেই লেভেলের মার দেয়। মারা শেষে এয়ার হোস্টেস আবারও ঘোষণা করে, এখন আপনারা সিট বেল্ট খুলে ফেলতে পারেন। এদিকে সিকান্দার আর্জুনকে ওই মেয়েটার পা ধরে মাপ চাওয়ায় আর বলে, ওইটা তার অতীত ছিল, এটা তার বর্তমান, আর বাচ্চাটাকে দেখিয়ে বলে, ওইটা তার ভবিষ্যৎ। তাই এরপর কোনো ক্ষতি করার চেষ্টা করলে তোমাকে শেষ করে ফেলবো। এরপর সিকান্দার স্বাভাবিকভাবে নিজের সিটে গিয়ে বসে। পরের দৃশ্যে মুম্বাইয়ের মন্ত্রী প্রধানের বাড়ি দেখানো হয়। সেখানে জনগণ জড়ো হয়ে মন্ত্রীর নামে স্লোগান দিচ্ছে। ভাড়া করা লোকজন দিয়ে সস্তার জনপ্রিয়তা দেখানোর একটা অভিপ্রায় মাত্র। প্রধান সাহেব তাদের দর্শন দিয়ে ভেতরে এসে খেতে বসে। তখন তার সেক্রেটারি প্রশান্তের কাছে জানতে চায়, আর্জুন রাজকোট যাবার কথা, তার কোনো খবর জানো? প্রশান্ত বলে, সবকিছু ঠিক আছে, সে ভালোভাবে রাজকোটে পৌঁছে গেছে। এ কথা শুনেই প্রধান একটা প্লেট প্রশান্তের মাথায় ভেঙে বলে, কেউ একজন আমার ছেলেকে বিমানের মধ্যে মেরেছে, আর তুই বলছিস কিছুই হয়নি? তখন প্রধানের বউ বলার চেষ্টা করে, নিশ্চয়ই আর্জুন কিছু করেছে, সে বারবার এমন কাণ্ড করে। কিন্তু প্রধান তাকে থামিয়ে দিয়ে চলে যেতে বলে। এরপর প্রশান্তকে বলে, যা হয়েছে সেটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই, শুধু হরিয়ানার এনকাউন্টার স্পেশালিস্ট প্রকাশকে পাঠিয়ে লোকটাকে খুঁজে বের করে শেষ করে দিতে বলো। পরের দৃশ্যে প্রকাশকে দেখানো হয়। সে রাজকোট পুলিশ স্টেশনে এসে সাব ইন্সপেক্টরকে বলে, গতকাল বিমানের এক যাত্রী রাজকোট এসেছে, তার নাম সঞ্জয় রাজকোট, আমাকে তার কেস ফাইল দাও। তাকে কেস ফাইল দেওয়া হলে সে সাব ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে, গত 5 বছরে সঞ্জয়ের নামে 49টা মামলা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? সাব ইন্সপেক্টর বলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অসম্ভব। প্রকাশ বলে, আমার সাথে 6 জন আসো, সাথে অস্ত্র নেবে। এরপর তারা একটা রাজমহলে আসে। প্রকাশ বলে, এই রাজমহলে কাজ করে বলে কি তোমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারোনি? সাব ইন্সপেক্টর বলে, না স্যার, এই রাজমহল তার, সে রাজকোটের সর্বশেষ রাজা। প্রকাশ মহলের মধ্যে যাবার সময় বলে, দেশ স্বাধীন হয়েছে 77 বছর হলো, আর এরা এখনো নিজেদের রাজা মনে করে? প্রকাশ ভিতরে গিয়ে অপেক্ষা করছিল। তখন তার সাথে দেখা করার জন্য রানী সাইসিরি এসে বলে, আপনি আসবেন সেটা পুলিশ স্টেশন থেকে আগে জানিয়ে দেওয়া হয়েছে। প্রকাশ রানীকে বলে, আপনার স্বামী সঞ্জয় রাজকোটকে ডাকেন।
সাইশ্রী বলে আপনার আসার কথা শুনে সে নিজেই পুলিশ স্টেশনে গেছে আপনার সাথে দেখা করার জন্য। দয়া করে এবার কোনো ব্যবস্থা নেন। সে প্রতিদিনই কারো না কারোর সাথে মারামারি করে বাড়ি ফেরে। প্রকাশ উঠে যাওয়ার সময় বলে, ঠিক আছে, আমি তার সাথে পুলিশ স্টেশনে দেখা করছি। যাবার সময় রানী সাইশ্রী বলে, আপনি আমাদের গাড়ি নিয়ে যান, পুলিশের গাড়ি আপনার জন্য নিরাপদ হবে না। প্রকাশ আশ্চর্য হয়ে হাসতে হাসতে বলে, পুলিশের গাড়ি নিরাপদ হবে না? এদিকে মহল থেকে বের হয়ে দেখে অসংখ্য মানুষ রাজবাড়িতে চলে এসেছে আর পুলিশের গাড়ি ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। প্রকাশ সাব ইন্সপেক্টরের কাছে জানতে চায় কি হচ্ছে এসব। সাব ইন্সপেক্টর বলে, এরা রাজকোটের সাধারণ জনগণ, সেই পুরনো রাজা প্রজার ব্যাপার। প্রকাশ বাধ্য হয়ে রাজার গাড়িতে উঠে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। মজার ব্যাপার হলো, রাজবাড়ি থেকে পুলিশ স্টেশন পর্যন্ত মানুষ তাদের ঘিরে রেখেছে। প্রকাশ পুলিশ স্টেশনে গিয়ে দেখে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বসে আছে আর তাদের মাঝে বসে আছে রাজা সঞ্জয়ের রাজকোট অর্থাৎ সিকান্দার ভাই। একজন কর্মকর্তা উঠে এসে বলে, রাজার মহলে যাবার আগে তোমার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাথে আলোচনা করা উচিত ছিল। প্রকাশ বলে, আমি মন্ত্রীর কথায় সেখানে গিয়েছিলাম। ওই কর্মকর্তা বলে, কোনো রাজনৈতিক ব্যক্তির চাপে এমনটা করা ঠিক হয়নি। প্রকাশ বলে, স্বাধীন দেশে এখন এসব রাজার নিয়ম চলে কিভাবে? তখন বাহিরের জনগণ উত্তেজিত হতে শুরু করে। সিকান্দার অমরকে বলে, বাইরে গিয়ে সবাইকে শান্ত থাকতে বলো। এদিকে ওই কর্মকর্তা সিকান্দারকে বলে, আপনি দয়া করে এখান থেকে মহলে ফিরে যান, তাছাড়া পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। সিকান্দার চলে যাওয়ার পর রানী সাইশ্রী প্রকাশকে কল করে বলে, আমি ভাবছিলাম আপনি কোনো ব্যবস্থা নেবেন, কিন্তু কিছুই তো করতে পারলেন না। প্রকাশ বলে, আমাকে নিয়ে ঠাট্টা করছেন? আমি সুযোগ পেলে তাকে ধরে ছেঁচড়াতে ছেঁচড়াতে পুলিশ স্টেশনে নিয়ে আসব। সাইশ্রী তখন বলে, শুধু আপনি কেন, ওই মন্ত্রীকে সাথে নিয়ে যে স্বপ্ন দেখছেন সেটা আমি কখনোই পূরণ হতে দেব না। পরের দৃশ্যে সিকান্দার সবাইকে নিয়ে তার বিবাহবার্ষিকী উদযাপন করে। এরপর একজনের বিয়ের অনুষ্ঠানে আশীর্বাদ দিতে যায়। দূর থেকে এসব জাঁকজমক দেখে প্রকাশ সাব ইন্সপেক্টরের কাছে জানতে চায় সিকান্দার এত জনপ্রিয় কেন। সাব ইন্সপেক্টর বলে, সে তার নিজের সম্পত্তির 3000 একর গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছে। এখানে বিদ্যুতের জন্য সোলার প্যানেল বসিয়েছে, স্কুল কলেজ হাসপাতাল বানিয়েছে। তার কাছে পৌঁছাতে হলে এসব মানুষদের ডিঙিয়ে যেতে হবে। একটু পর সাব ইন্সপেক্টর রানী সাইশ্রীকে কল দিয়ে জানায়, বাড়ি ফেরার পথে রাজার ওপর হামলা হবে, সাবধানে থাকবেন। বাড়ি ফেরার সময় রানী অন্যদেরও তাদের সাথে আসতে বলে, কিন্তু সিকান্দার বলে, তোমরা এখানে থেকে আনন্দ করো, আমরা দুজন বাড়ি ফিরে যাচ্ছি। রাজা রানী রওনা দিতেই কিছু দূর যাবার পর সাইশ্রীকে চিন্তিত দেখে সিকান্দার বলে, কি হয়েছে, কোনো সমস্যা? সাইশ্রী কথা পাল্টে সিকান্দারের কাছে জানতে চায়, তোমাকে কেউ সঞ্জয়, কেউ সিকান্দার, কেউ রাজা সাহেব, একজন এক এক নামের ডাকে কেন? তখন সিকান্দার তার নামকরণের একটা সংক্ষিপ্ত ইতিহাস শোনায়। কথার ফাঁকে সাইশ্রী অন্যান্যদের সামনে বিপদের কথা জানিয়ে দেয়। ইতিহাস শুনতে শুনতে সাইশ্রী ক্লান্ত হয়ে পড়লে সিকান্দার বলে, তুমি ঘুমিয়ে পড়ো, মহলে পৌঁছালে তোমাকে জাগিয়ে দেব। কিছু দূর যাবার পর একটা রেল ক্রসিংয়ে এসে থামতেই কিছু গাড়ি এসে তাদের ঘিরে ধরে। সিকান্দার খুব সাবধানে গাড়ি থেকে নেমে তাদের হামলা করতে আসা সন্ত্রাসীদের মারতে থাকে। অন্যদিকে রানীর কথা মতো কিছু লোকজন অস্ত্র নিয়ে রাজাকে বাঁচাতে চলে আসে। সাইশ্রী এসব দেখে কিন্তু কোনো শব্দ করে না। সিকান্দার সবাইকে মেরে সাইজ করে দেয়। এদিকে ট্রেন চলে যেতেই সবকিছু ঠান্ডা। রানীর লোকজন নিঃশব্দে চলে গেছে। সাইশ্রী আবারও ঘুমের ভান করে থাকে। সিকান্দার গাড়িতে উঠে বাড়ি চলে আসে। পরের দৃশ্যে সিকান্দার কিছু একটা করছিল। তখন সাইশ্রী তাকে নিজের আঁকানো একটা ছবি দেখাতে চায়, কিন্তু সেটা নিয়ে এসে দেখে সিকান্দার অন্যান্যদের সাথে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এসব দেখে সে কষ্ট পেলে রানীর সহকারী তাকে বলে, আপনি তার জন্য বেঁচে আছেন, অথচ তার কাছে আপনার জন্য কোনো সময়ই নেই। সাইশ্রী বলে, আমি খুব ভাগ্যবান, তার মতো একজনকে স্বামী হিসেবে পেয়েছি। সে এক কথায় আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, আমাকে অপমানিত হতে দেয়নি। তার সাথে আমার বয়সের পার্থক্য থাকলেও আমাদের চিন্তাভাবনার মধ্যে কোনো পার্থক্য নেই। সে আমাকে সব কিছু দিয়েছে, শুধুমাত্র সময় ছাড়া। পরের দৃশ্যে সাইশ্রীর রানীর সহকারী এসে সিকান্দারকে মনে করিয়ে দেয়, আগামীকাল রানীর সাথে আপনার প্রথম সাক্ষাৎ হয়েছিল। সিকান্দার বলে, আমি একেবারে ভুলে গেছিলাম। ঠিক আছে, কাল বড় কিছু করতে হবে। পরদিন সাইশ্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য সিকান্দার তাকে নিয়ে যায়। সব কিছু দেখে সাইশ্রী অনেক খুশি হয়।
অন্যদিকে মন্ত্রী প্রধান তার ছেলে আর্জুনের জন্মদিন পালন করছে। উপস্থিত সবার মোবাইলে নোটিফিকেশন আসতে শুরু করে। প্রধান বিরক্ত হয়ে একজনের মোবাইল হাতে নিয়ে দেখে আর্জুন একটা মেয়ের পা ধরে মাপ চাচ্ছে। সেটা ভাইরাল হয়ে গেছে। প্রধান ভিডিওটা ডিলিট করতে বলে। আর্জুন বলে, এখন এটা করা সম্ভব না, আমাকে আর কেউ ভয় করবে না, সব শেষ হয়ে গেল। প্রধান বলে, চিন্তা করিস না, যে এমনটা করেছে তাকে মারার ভিডিও ভাইরাল করে দিলে আগের চাইতে আরও বেশি লোক তোকে ভয় করবে। অন্যদিকে রানী জানতে পারে সে মা হতে যাচ্ছে। এই খুশির খবর সিকান্দারকে জানাতে গেলে মহলের বাহিরে একজন এসে ডাকাডাকি শুরু করে। সিকান্দার শাইস্ত্রীর কথা না শুনে বাহিরে আসে। সিকান্দারের খনির ম্যানেজার এসেছে। সে বলে, আমি লোভে পড়ে কিছু গোলাবারুদ বিক্রি করেছিলাম, সে গোলাবারুদ দিয়ে পাঞ্জাবে বোমা হামলা হয়েছে। সিকান্দার রেগে তাকে একটা থাপ্পড় দিয়ে বলে, তোমার জন্য কতগুলো নিরীহ প্রাণ ঝরে গেল বুঝতে পারছো, আমার চোখের সামনে থেকে চলে যাও। পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর শাইস্ত্রীকে জানায়, আপনাদের ম্যানেজারকে মারার জন্য কিছু লোক এসেছে, তাকে মারতে পারলে সব দোষ রাজার ঘাড়ে চলে যাবে। তাছাড়া প্রকাশের আগে অনেকগুলো এনকাউন্টার করে অনেককেই মেরে ফেলেছে। শাইস্ত্রী বলে, আমি এমনটা কখনোই হতে দেব না। খবর পেয়ে সিকান্দার ম্যানেজারকে বাঁচাতে খনিতে পৌঁছে যায়। পেছন পেছন শাইস্ত্রী সেখানে চলে আসে। সিকান্দার এসে সবাইকে মেরে সাফ করে দেয়। শাইস্ত্রীকে দেখে বলে, তুমি এত রাতে এখানে কেন এসেছো? ঠিক সে সময় খনিতে একটি বিস্ফোরণ ঘটে। শাইস্ত্রী আহত হলেও কাউকে বুঝতে দেয় না। শাইস্ত্রী সিকান্দারকে বলে, আপনাদের দুজনকে সোমবার পর্যন্ত লুকিয়ে থাকতে হবে, সোমবারে সরাসরি কোর্টে হাজিরে দিতে হবে, তাছাড়া পুলিশ ম্যানেজারকে ধরতে পারলে মেরে ফেলবে। সিকান্দার শাইস্ত্রীর কথা মেনে নিয়ে চলে যায়। সে চলে যাওয়ার পর অমর শাইস্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু রানীর অবস্থা খুব একটা ভালো না, সে কোমায় চলে যায়। অমর সিকান্দারকে জানায় রানী একটু অসুস্থ, কারণ বিস্ফোরণের সময় তাকে আঘাত লেগেছে, তাই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সিকান্দার তাকে ভালোভাবে দেখে রাখতে বলে এবং তার সাথে কথা বলতে চায়। অমর জানায় তার জ্ঞান ফিরলে কথা বলিয়ে দেবে। কিন্তু দুদিন পর রানী শাইস্ত্রী মারা যায়। এই খবর জানতে পেরে সিকান্দার কোর্ট থেকে সরাসরি হাসপাতালে চলে আসে। সে বিশ্বাস করতে পারছে না তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। সিকান্দার তার মোবাইলে রানীর পাঠানো কিছু মেসেজ দেখে জানতে পারে সে গর্ভবতী ছিল। আফসোস, পুরুষরা দায়িত্বের চাপে এতটাই ব্যস্ত থাকে নিজের শখের কিছু আগলে রাখার সময়টা পর্যন্ত পায় না, অথচ পুরুষের সমস্ত আত্মত্যাগ পরিশ্রম তার প্রিয় মানুষগুলোর জন্যই। সিকান্দার বুঝতে পারে রানী শাইস্ত্রী কতটা অভিমান করে চিরদিনের জন্য চলে গেছে, অথচ সে তার প্রিয় মানুষটার সম্পর্কে এখনো অনেক কিছুই জানে না। আমর রাজাকে বোঝানোর চেষ্টা করে, আপনি তো এসব জেনে বুঝে করেননি, তাছাড়া আপনি তো তাকে অনেক ভালোবাসতেন, শুধু দায়িত্বের চাপে তাকে সময় দিতে পারেননি। পরের দিন সিকান্দার শাইস্ত্রীর কিছু কলেজের বন্ধুদের সাথে কথা বলে। তাদের কাছ থেকে সে জানতে পারে রানী ভবিষ্যতে বড় উকিল হতে চেয়েছিল। তাদের কথা শুনে সিকান্দার বলে, তার জায়গায় আমি চলে গেলে অনেক ভালো হতো, অন্তত আমার বংশ এগিয়ে যেত, কারণ শাইস্ত্রী মা হতে চলেছিল। প্রিয়জনকে হারানোর বেদনা সত্যি অনেক কঠিন। সিকান্দার তার চারপাশে শাইস্ত্রীর উপস্থিত অনুভব করে ভীষণ কষ্ট পাচ্ছে। ডক্টর ইতিমধ্যে সিকান্দারের অনুমতি নিয়ে শাইস্ত্রীর ফুসফুস, চোখ ও হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে দিয়েছে, কারণ মারা যাবার আগে রানী এসব দান করে গেছে। রাতে কিছু একটা মনে করে সিকান্দার ডাক্তারের কাছে কল করে রানীর অঙ্গ প্রত্যঙ্গ যাদের দেওয়া হয়েছে তাদের ঠিকানা জানতে চায়। ডক্টর তাদের ঠিকানা দিয়ে বলে, বিষয়টা গোপন রাখবেন, তাছাড়া আমার লাইসেন্স বাতিল হয়ে যাবে। ঠিকানা পেয়ে সিকান্দার মুম্বাই যাওয়ার জন্য বের হয়, কিন্তু তখন অমর ও অন্যান্যরা তার সাথে যেতে চায়। সিকান্দার বলে, আমি কিছুদিন একা থাকতে চাই। আমর বলে, আমরাও আপনার সাথে গিয়ে রানীর শেষ স্মৃতিগুলো দেখতে চাই। এরপর সবাই মিলে মুম্বাই চলে আসে। ট্যাক্সি স্ট্যান্ডে এসে দাঁড়াতে একজন ড্রাইভার বলে, আপনারা কোথায় যাবেন? আমি আপনাদের সস্তা হোটেলে নিয়ে যেতে পারবো। আমর বলে, রাজা সাহেব, আমাদের প্রথমে পোশাক পরিবর্তন করে হোটেলে বিশ্রাম নিয়ে পরে বের হতে হবে। ট্যাক্সি ড্রাইভার সবাইকে মুম্বাই শহরের একটা বস্তিতে নিয়ে আসে। সিকান্দার তাকে খুশি হয়ে 2 বান্ডেল টাকা উপহার দেয়। ট্যাক্সি ড্রাইভার খুশিতে আত্মহারা। আসলে সিকান্দার এই বস্তিতে এসেছে কামার নামের একটা ছেলেকে দেখতে, কারণ রানীর ফুসফুস এই ছেলেটার শরীরে লাগানো হয়েছে। সিকান্দার এসে দেখে প্রচণ্ড ধুলাবালির মধ্যে ছেলেটা একা বসে আছে। সে এসে তার সাথে কথা বলার চেষ্টা করে। কামার জানায় জন্মের পর তার বাবা মা রেল স্টেশনে তাকে ফেলে রেখে গেছে।
তবে এতে তার কোনো আক্ষেপ নেই। সে যা ইচ্ছা তাই করতে পারে, যেখানে খুশি সেখানে ঘুমাতে পারে। সিকান্দার বলে, তুমি আমার সাথে যাবে? কামার বলে, যেতে পারি যদি তুমি সবাইকে সাথে নিয়ে যাও। সিকান্দার সবাইকে নিয়ে গিয়ে নতুন জামা কাপড় কিনে দেয়, ভালো খাবার খেতে দেয়। কামার বলে, ভালো খাবার আর পোশাকের অফার কিভাবে ছাড়তে পারি। সিকান্দার তার কাছে জানতে পারে এই এলাকার বাতাস খুব দূষিত, অধিকাংশ মানুষের ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে, তারা যতটা সম্ভব চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। সিকান্দার বলে, কিন্তু বাতাস এত দূষিত হলো কিভাবে? ওই ডাক্তার বলে, মনে হয় আপনি সম্পূর্ণ এলাকাটা ঘুরে দেখেননি। এখানে শহরের বিভিন্ন জায়গার বিষাক্ত আবর্জনা এনে পোড়ানো হয়। সিকান্দার জানতে চায় এসব পরিষ্কার করা হচ্ছে না কেন। ডাক্তার তাকে জানায় এই বস্তিতে একটা বড় শপিং মল হওয়ার কথা, যার জন্য বিরাট বক্সি নামের একজন এখানকার কিছু জমি ওই কোম্পানিকে বিক্রি করে দিয়েছে। পরবর্তীতে সে এখানে আবর্জনা পোড়ানো শুরু করে, এতে নিঃশ্বাসের সাথে প্রতিনিয়ত বিষ শরীরে ছড়িয়ে পড়ছে। কামার যদি সময় মতো ফুসফুস না পেত তাহলে সেও বাকি সবার মতো নিঃশেষ হয়ে যেত। এসব সহ্য করতে না পেরে অনেকেই তাদের জমি বিরাটের কাছে বিক্রি করে দিয়েছে। আর মাত্র 10 একর জমি প্রয়োজন তার, এটা পেলে তাকে আর আটকানো যাবে না। সব শুনে সিকান্দার বলে, উন্নয়নের দুইটা পথ আছে, একটা ভালো অন্যটা খারাপ, আর এখানে যা হচ্ছে তা ভয়ঙ্কর রকমের খারাপ। সে আরও বলে, বিরাট একজন দালাল যে টাকার জন্য কাজ করে। সিকান্দার একজনকে বলে, তুমি টাকা নিয়ে বিরাটের মুখের ওপর মারো, আমি এই জায়গা মুক্ত দেখতে চাই। এখান থেকে সবাই অন্য একটা এলাকায় আসে, এখানে ভাইদি নামে একজনকে রানীর চোখ দেওয়া হয়েছে। কিন্তু সেকেন্দার এসে দেখে বাড়ির মুরব্বি খুব কড়া মেজাজের মানুষ, তারা খুব একটা ভালো ব্যবহার করে না। তবুও সিকান্দার মেয়েটাকে দেখে তাদের একটা সমস্যার সমাধান করে চলে যায়। এরপর সিকান্দার একটা হাসপাতালে আসে, সেখানে জানতে পারে রানীর হৃৎপিণ্ড নিশা নামের একটা মেয়েকে দেওয়া হয়েছে, যার অবস্থা এখন ভালো না। হৃৎপিণ্ড ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তখন সিকান্দার চালাকি করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাহায্য নিয়ে মেয়েটাকে বাঁচিয়ে নেয়। মজার বিষয় হলো, সিকান্দারকে কেউ খেয়ালই করলো না। সেখান থেকে সিকান্দার এলাকায় ফিরতে চায়। ট্যাক্সি করে রেল স্টেশনে যাওয়ার জন্য মন্ত্রীর জনসভার পাশ দিয়ে যাচ্ছিল। তখন একজন সিকান্দারকে দেখে অর্জুনকে জানায়। প্রথমে সে তার কথা বিশ্বাস করে না, কিন্তু তখন প্রকাশ তাকে কল করে বলে, এই মুহূর্তে সঞ্জয় রাজকোট আপনাদের জনসভার কাছে অবস্থান করছে। এ কথা শুনে অর্জুন তার লোকজনকে সঞ্জয়কে ধরার নির্দেশ দেয়। অমর সিকান্দারকে বলে, এই মুহূর্তে তাদের মুখোমুখি হওয়া ঠিক হবে না, কারণ তাহলে আমাদের এখানে আসার উদ্দেশ্য ওরা জেনে যাবে, আর এটা জেনে গেলে ওই 3 জনের জীবন ঝুঁকিতে পড়ে যাবে। সিকান্দার তার কথায় রাজি হলে তারা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু অর্জুন তার লোকজন নিয়ে সিকান্দারের পিছু নেয়, কিন্তু একটা সময় গাড়ি দুর্ঘটনায় অর্জুন মারা যায়। অন্যদিকে প্রকাশ পুলিশ নিয়ে রাজমহলে সবাইকে জেরা করতে থাকে। তখন রানীর সহকারী বলে, রাজা সাহেব আসলে মুম্বাই গেছে কয়েকজনের সাথে দেখা করতে, যাদের শরীরে রানীর অঙ্গ প্রত্যঙ্গ লাগানো হয়েছে। আসলে মেয়েরা যে ঝামেলা পাকাবে এটা তার উৎকৃষ্ট উদাহরণ। তাদের কোনো কথা হজম হয় না, কোনো কথা অন্যকে বলতে পারলে নিজেদের বড় মনে করে, একটা ঝামেলা বাঁধিয়েই ছাড়ে। যাই হোক, রেল স্টেশনে পৌঁছে সিকান্দার একজনকে বলে, তুমি এখানে থেকে যাও, রানীর উকিল বন্ধুদের সাথে যোগাযোগ করো আর ওই 3 জনের উপর লক্ষ্য রাখবে যেন তাদের কোনো ক্ষতি না হয়। সিকান্দার ট্রেনে উঠে রওনা দিতে একে একে খবর পায় কামার আবারও অসুস্থ হয়ে পড়েছে। ভাইডি শ্বশুর বাড়ি ছেড়ে তার বাবার বাড়ি চলে গেছে আর অনেক কান্নাকাটি করছে। অন্যদিকে নিশা নামের ওই মেয়েটার শরীর খারাপ হয়ে যাচ্ছে। সিকান্দার আবারও তাদের সাহায্য করার জন্য মুম্বাই ফিরতে চায়, কিন্তু আমার বলে, আপনি একজন রাজা, এসব ছোটোখাটো বিষয় সমাধান করতে পারবেন না। সিকান্দার বলে, আমার জায়গায় তোমরা থাকলে কি করতে? নিশ্চয়ই এইভাবে ছেড়ে চলে যেতে না। আমি কিভাবে সাইশ্রীর শেষ নিশানাগুলো মরতে দিতে পারি? ঠিক আছে, আমি তোমাদের কথা মেনে নিয়ে রাজকোট ফিরে যাব, তোমরা কি ওদের রক্ষা করতে পারবে? ঠিক তখন সবার মোবাইল বেজে ওঠে। আমার কল রিসিভ করলে সিকান্দার বলে, মন্ত্রী কল দিয়েছে, দোয়া করো যেন সে সমঝোতা করতে রাজি হয়। সিকান্দার মোবাইল হাতে নিতে প্রধান বলে, আমার ছেলেকে মেরে তুই পালিয়ে যাচ্ছিস, যা আমি জানি কেন মুম্বাই এসেছিলি। সিকান্দার বলে, যেমন আমার বউ মারা যাওয়াতে তোমার কোনো হাত নেই, ঠিক তেমনই তোমার ছেলে মারা যাওয়াতে আমার কোনো হাত নেই, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। প্রধান বলে, দুইটা বিষয় কখনো এক হতে পারে না, আমার ছেলে মারা গেছে আর তোর বউ এখনো জীবিত আছে,
সে নিঃশ্বাস নিচ্ছে, চোখে দেখতে পাচ্ছে, এমনকি তার হৃদস্পন্দন এখনো থেমে যায়নি। যতক্ষণ পর্যন্ত এসব বন্ধ না হচ্ছে ততক্ষণ এই যুদ্ধ থামবে না। আমি সেই মৃত্যুর সওদাগর যে সব কিছু শেষ করে দেবে। সিকান্দার বলে, তাহলে শোন, এরপর আর মাপ চাইতে আসিস না, কারণ তোকে মাফ করার ক্ষমতা আমার নেই। আমি আসছি তোর মুম্বাই, এরপর যা হবে তার জন্য প্রস্তুত থাক। এরপর ট্রেন থামিয়ে সিকান্দার মুম্বাই চলে আসে। প্রথমে সেই বস্তিতে যায়, এখানে শ্বাসকষ্টে আজও একজন মারা গেছে। সিকান্দার এসে এখানে ময়লা ফেলতে নিষেধ করলে শুরু হয় ধুমধুমার অ্যাকশান। যদিও অতিরিক্ত ভিএফএক্স ব্যবহার করে অতি মানবীয় অ্যাকশান দেখানো হয়েছে, তারপরও দর্শক দেখে মজা পাবে। অন্যদিকে প্রধান হেডকোয়ার্টারের সবাইকে নির্দেশ দেয়, রানী সাইশ্রীর অঙ্গ যাদের শরীরে লাগানো হয়েছে তাদের খুঁজে বের করো। কমিশনার জানায় সেটা সম্ভব না, কারণ হ্যাক করে সব তথ্য মুছে ফেলা হয়েছে। তখন প্রধান বলে, সিকান্দারের কাছের একজনকে ধরে নিয়ে এসে তার কাছ থেকে তথ্য বের করো। কমিশনার বলে, তাকে ধরতে হলে ওয়ান্টেড লিস্ট করতে হবে, যার জন্য বড় মামলা করা প্রয়োজন। প্রধান ইশারায় প্রকাশকে কিছু একটা করতে বলে। সিকান্দার ভাইদির বাপের বাড়ি চলে আসে। তার ভাই বলে, আপনারা কারা, কেন আমাদের পেছনে লেগে আছেন? তখন সিকান্দার সমস্ত ঘটনা খুলে বলে। আসলে সে এখানে এসেছে রানীর দান করা চোখের জন্য। ভাইদির ভাই বলে, আমার বোন চাকরি করে স্বাবলম্বী হয়ে নিজের সন্তানদের ভালো পড়াশোনা করাতে চায়, কিন্তু তার শ্বশুর খুব কড়া মেজাজের মানুষ, তার কথার ওপর কেউ কিছু বলতে পারে না। সিকান্দার তাদের বুঝিয়ে ভাইদিকে তার শ্বশুরবাড়িতে নিয়ে আসে, কিন্তু শ্বশুরের কড়া জবাব, বাড়ির বউ চাকরি করতে পারবে না। সিকান্দার ভাইদির স্বামীর সাথে কথা বলে জানায়, মাত্র কিছুদিন হলো অপারেশন হয়েছে। বাড়ির পরিবেশ যদি এমন থাকে তাহলে ভাইদি কষ্ট পাবে, যা তার চোখের জন্য খারাপ হবে। সিকান্দার নিশাকে দেখার জন্য তার কাছে যাচ্ছিল। তখন নিশার বাবা সিকান্দারকে বলে, আমার মেয়ের ছোটবেলা থেকে হৃৎপিণ্ডের সমস্যা আছে, তার উপর এখন তার বয়ফ্রেন্ডের জন্য হৃৎপিণ্ডের অবস্থা আরও বেশি খারাপ হচ্ছে। তাছাড়া নিশার বয়ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে, এটা জানতে পারলে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। সিকান্দার বলে, আপনি কোনো চিন্তা করবেন না, এই বিষয়গুলো আমি দেখছি। অন্যদিকে প্রকাশ সিকান্দারের ম্যানেজারকে ধরে নিয়ে এসেছে। তাকে দিয়ে জোর করে সিকান্দারের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার ভিডিও করে প্রধান পুলিশকে নির্দেশ দেয়, এবার ওদের নামে মামলা করে ধরার ব্যবস্থা করো। এরপর সে নিজ হাতে ম্যানেজারকে মেরে ফেলে, আর এটাও সিকান্দারের নামে চালিয়ে দেয়। সিকান্দার নিশা ও তার ছোট বোনকে নিয়ে গাড়ি চালাচ্ছিল। তখন নিশা তার বয়ফ্রেন্ড সম্পর্কে বলে। গাড়ি একটা জিমের সামনে এসে থামে। নিশা দূর থেকে তার বয়ফ্রেন্ডকে দেখিয়ে দেয়, ছেলেটা তার পুলিশ চাচার সাথে জিম করতে এসেছে। সিকান্দার নিশাকে বলে, তুমি অপেক্ষা করো, আমি ওর সাথে দেখা করে সোজা পথে নিয়ে আসছি। জিমে গিয়ে সিকান্দার ছেলেটিকে নিশার কথা বলতে সে বলে, আমি তাকে ছেড়ে দিয়েছি, সে চাইলে অন্য কারো কাছে যেতে পারে। সিকান্দার বলে, আমিও সেটাই চাই, কিন্তু এই মুহূর্তে তার শরীরের অবস্থা ভালো না। ছেলেটা বলে, সেটা তোমার সমস্যা, আমি এখানে কিছু করতে পারবো না। সিকান্দার বলে, আমি বুঝতে পারছি না, তোমাকে মেরে নিয়ে যাব নাকি তুমি নিজে থেকে আমার সাথে যাবে? তখন দূর থেকে ছেলেটার পুলিশ চাচা সিকান্দারকে দেখে চিনে ফেলে, কারণ তাকে পুলিশ খুঁজছে। সে এসে সিকান্দারের গায়ে হাত দিতে চাইলে সিকান্দার বলে, আমার রাগের ওপর নিয়ন্ত্রণ আছে, কিন্তু তুমি যা করতে এসেছো তার জন্য রাগ আমার ওপর নিয়ন্ত্রণ নিয়েছে, এরপর আমার আর কিছুই করার থাকবে না। তখন তাদের মধ্যে ছোট্ট একটা লড়াইয়ের এক পর্যায়ে পুলিশ অফিসারকে জানালা ভেঙে নিচে ফেলে দেয়। সিকান্দার দ্রুত গাড়িতে এসে বলে, জিমের মধ্যে মারামারি চলছে, তোমার বয়ফ্রেন্ড পরে এসে দেখা করবে। সেখান থেকে সিকান্দার বস্তিতে ফিরে আসে। আমার তাকে বলে, আপনার ম্যানেজারকে প্রধান মেরে ফেলেছে, আর তার মাধ্যমে মিথ্যা সাক্ষী নিয়েছে যে আপনার নির্দেশে গোলাবারুদ পাঞ্জাবের সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করেছে, তাই পুলিশ এখন তাদের সবাইকে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় সেখানে কিছু পুলিশ আসে, তবে তারা এসেছে অন্য একটা কারণে। আমার তাকে টাকা দিয়ে বিষয়টা মিটিয়ে নেয়, কিন্তু তাদের কয়েকজনকে পুলিশ স্টেশনে গিয়ে স্বাক্ষর করে আসতে হবে। সেখানে আমার জানতে পারে প্রকাশ তাদের খুঁজছে মন্ত্রীর কথায়। তখন তারা কোনো রকমে প্রকাশের চোখ ফাঁকি দিয়ে চলে আসে। এদিকে প্রকাশ বাড়ি ফিরতে দেখে সিকান্দার সেখানে তার জন্য অপেক্ষা করছে। সিকান্দার তাকে বলে, তুমি আমাকে শহরের অলিতে গলিতে খুঁজে বেড়াচ্ছ, আর আমি তোমার জন্য তোমার বাড়িতে অপেক্ষা করছি। তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে প্রকাশের বউ বাচ্চা বাড়িতে চলে আসে। সিকান্দার শান্ত হয়ে প্রকাশকে বলে, তুমি কি ভাবছো আমি পুলিশকে ভয় পাই? আমি আসলে পুলিশকে অনেক সম্মান করি,
কিন্তু তোমার মধ্যে যে নোংরা ছড়িয়ে পড়েছে সেটা তোমাকেই পরিষ্কার করতে হবে। সময় থাকতে সাবধান হলে ভালো, তা না হলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এভাবে ঠান্ডা মাথায় প্রকাশকে শাসিয়ে সিকান্দার চলে যায়। আমার সিকান্দারকে বলে রাজকোটের লোকজন জানতে চায় আপনি সেখানে কবে ফিরবেন। সিকান্দার বলে আমি যখন চোখে ভালো দেখতে পারবো, বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো আর হৃদস্পন্দন স্বাভাবিক হবে তখনই ফিরে যাব। এদিকে ভাইডি আত্মহত্যা করার চেষ্টা করেছে, তারপরও শ্বশুরমশাই বলেছে এসব করতে হলে বাপের বাড়ি গিয়ে করো, কিন্তু বাচ্চারা আমার এখানেই থাকবে। শ্বশুরমশাই আরও বলে আমি এসব করছি তোমাদের ভালোর জন্য। যাই হোক, সিকান্দার এগিয়ে এসে বলে তুমি যে পথ বেছে নিয়েছো সেটা একেবারে ঠিক না। তুমি চলে গেলে তোমার সন্তানদের কি হতো? তোমার আশা অসম্পূর্ণ থেকে যেত। আমার সিকান্দারকে বলে আপনি চাইলে এই সমস্যা একদিনে সমাধান করতে পারেন। তখন একজন বলে আপনি মেয়েটার অ্যাকাউন্টে কিছু টাকা জমা করে দিন, তাহলে সব ঠিক হয়ে যাবে। সিকান্দার বলে তাদের টাকার প্রয়োজন নেই, আমরা পাশে থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর সে তার রানী সাইশ্রীর কিছু ভয়েস মেসেজ শোনে। সাইশ্রী তাকে বলেছিল যখন কোনো সমস্যার সমাধান পাবে না তখন সেটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেবে, তিনি যা করবেন ভালোই করবেন। তখন ট্যাক্সি ড্রাইভারের একটা কল আসলে সিকান্দার একটা আইডিয়া পায়। সে ভাইদির জন্য একটা ব্যবসার ব্যবস্থা করে। এরপর বিরাটের সাথে দেখা করতে যায়। একজন গার্ড তাকে দেখেই বিরাটকে জানায় এ লোকটা বস্তিতে কিছু ফ্ল্যাট কিনেছে, যার জন্য আমাদের পরিকল্পনা ভেস্তে গেছে। বিরাট বলে তাকে মেরে দলিলে স্বাক্ষর নাও, স্বাক্ষর না দিলে হাত পা ভেঙে দেবে। সিকান্দার বলে এই প্রজেক্ট 700 কোটি টাকার, যার মধ্যে তোমার লাভ 250 কোটি টাকা। আমি তোমাকে দ্বিগুণ দিচ্ছি, জমিগুলো কাল সকালের মধ্যে পরিষ্কার করে দেবে। বিরাট বলে তুমি আমাকে টাকা দেবে? তখন সিকান্দার সিসিটিভিতে 1 ট্রাক টাকা দেখায়। বিরাট তার লোক পাঠিয়ে জানতে পারে সিকান্দার তার জন্য ট্রাক ভর্তি টাকা নিয়ে এসেছে। বিরাট বলে এখন যদি তোমাকে মেরে টাকা নিয়ে নিই তাহলে কেমন হবে? সিকান্দার বলে আমি ব্যবসা করতে এসেছি, কথা শুনলে ভালো, না শুনলে একটা নমুনা দেখাচ্ছি। এরপর বিল্ডিংয়ের একটা পিলারে বিস্ফোরণ করে সবকিছু কাঁপিয়ে দেয়। বিরাট ভয়ে সবকিছু সিকান্দারের কথা মতো লিখে দেয়। সিকান্দার তাকে বলে এটা শুধু নমুনা ছিল, এরপর উদাহরণ দেখিয়ে দিব। বিরাট দ্রুত তার লোকজন পাঠিয়ে বস্তির ময়লা আবর্জনা পরিষ্কার করে দেয়। সিকান্দার আবার ভাইদের বাড়িতে আসে, সেখানে বিশাল কর্মযজ্ঞ চলছে, কারণ আমেরিকা থেকে তার কাছে বড় একটা অর্ডার এসেছে। তাই সে তার আশেপাশের অন্যান্য মহিলাদের কাজে নিয়ে ব্যবসা শুরু করেছে। সবকিছু দেখে ভাইদির শ্বশুর খুশি। সে সিকান্দারকে বলে এখন আপনি না আসলেও তার চোখের পানি আসবে না, এখানকার সব কিছু আমরা সামলে নিতে পারবো, তাছাড়া সবাই আমাকে খুব সম্মান করে। ঠিক তখন ভাইদির ছেলে মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে। সিকান্দার তাদের কাছে জানতে চায় তোমরা কাকে বেশি ভালোবাসো। ছেলে মেয়ে তাদের মায়ের কথা বলে। তখন ভাইদির শ্বশুর তাদের কাছে জানতে চায় এরপর কাকে বেশি ভালোবাসো। বাচ্চাগুলো একে একে সবার নাম বললেও তাদের দাদার নাম বলে না। তখন ভাইদির শ্বশুর হতাশ হয়ে বলে আমি এমন কি করেছি, বাচ্চারাও আমাকে ভালোবাসে না, যা করেছি সব তোমাদের ভালোর জন্য। সিকান্দার বলে আপনি মূলত এসব করেছেন নিজের কর্তৃত্ব দেখানোর জন্য। আপনি নিজে জিততে গিয়ে পরিবারকে হারিয়ে ফেলেছেন। পরিবারের ভালো চাইলে আপনার নিজেকে বদলাতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। ভাইদির শ্বশুর কাউকে কিছু না বলে ঘরের ভেতর থেকে দলিল নিয়ে এসে বলে এটা বন্ধক রেখে ব্যবসার জন্য টাকা নিয়ে এসো। এই পরিবারের সমস্যার সমাধান করে সিকান্দার চলে যায়। অন্যদিকে প্রকাশ প্রধানকে জানিয়ে দিয়েছে ঠিক কাদের শরীরে রানীর অঙ্গ লাগানো হয়েছে। প্রধান তাদের সবাইকে ধরে আনার জন্য লোক পাঠায়। সিকান্দার নিশার বাড়িতে গেলে তার বয়ফ্রেন্ড এসে সবকিছু বলে দিতে চায়। সিকান্দার তাকে বাধা দিলে নিশা তাকে ভুল বুঝে উল্টাপাল্টা বলতে থাকে। অন্যদিকে ভাইদির স্বামী পুলিশ স্টেশন থেকে জানতে পারে সঞ্জয় একটা ওয়ান্টেড ক্রিমিনাল। তারা সবাই চিন্তিত হয়ে পড়ে। তখন সেখানে ভাইদির ভাই এসে সবাইকে সত্য জানিয়ে দেয়। আর এদিকে নিশাকেও একজন জানায় সঞ্জয়ের রাজকোট একজন রাজা, সে মূলত তার রানীর অঙ্গ যাদের শরীরে লাগানো হয়েছে তাদের দেখার জন্য এখানে এসেছিল। সব শুনে নিশা সিকান্দারের কাছে ক্ষমা চায়। হাসপাতালে কামার সবাইকে বলে আমার বাবার জন্যই আজকে অবস্থা। তখন আমার তাকেও সত্যিটা জানিয়ে দেয়। উপস্থিত সবাই সত্য জানতে পেরে খুব কষ্ট পায়। সিকান্দার সেখানে এসে কামারের সাথে কথা বলে তার চিকিৎসার জন্য বড় একজন বিশেষজ্ঞকে বিদেশ থেকে আনার ব্যবস্থা করে। তখন সেখানে নিশার বোন এসে ফেসবুক লাইভ করা শুরু করে। সে সবাইকে জানাতে চায় সিকান্দার একটা বাচ্চাকে বাঁচানোর জন্য কতটা কষ্ট করছে, কিন্তু এতে একটা বিপদ ডেকে আনে।
পুলিশ সিকান্দারের লোকেশন জেনে যায়। ওদিকে ভাইটিকে ধরার জন্য প্রধানের লোক তার বাড়ি চলে এসেছে। তারা কোনো রকমে পালিয়ে হাসপাতালে চলে আসে। তখন প্রধান তার লোকেদের হাসপাতালে গিয়ে সবাইকে মেরে ফেলতে বলে। সিকান্দার ডক্টরকে আনার জন্য যাচ্ছিল। তাকে একজন কল দিয়ে বলে প্রধানের 200 লোক এখানে তাদের মারতে এসেছে। সিকান্দার তার লোকেদের বলে, যেভাবে হোক আমি আসা পর্যন্ত তোমরা তাদের আটকে রাখো। তার কথা মতো ওরা প্রধানের লোকেদের মোকাবেলা করতে থাকে, কিন্তু তারা সংখ্যায় এতটা বেশি এক সময় প্রায় হেরে যাচ্ছে। এমন সময় সিকান্দার এসে সবাইকে সাইজ করে দেয়। অন্যদিকে এয়ারপোর্টে বিশেষজ্ঞ ডাক্তার এসে পৌঁছালে তার পাসপোর্ট আটকে দেয়। এটা জানতে পেরে সিকান্দার বলে, এত কিছু করার পরেও কেন বাধা? সবকিছুর জন্য দায়ী ওই মন্ত্রী। তাকে শায়েস্তা করার জন্য সিকান্দার প্রধানের বাড়ি চলে আসে। কিছু প্রতিবন্ধকতা পার করে প্রধানকে বলে কামারের অপারেশন চলছে। আসলে আসার সময় কেন্দ্রীয় সরকারের সাহায্যে ডাক্তারকে আনার ব্যবস্থা করে এসেছে। প্রধান বলে, তোমার বউ মারা গিয়েও জীবিত থাকবে এটা আমি হতে দেব না। যতদিন এসব শেষ না হচ্ছে আমি থেমে থাকবো না। তখন সিকান্দার তাকে ছোট্ট করে উত্তম মাধ্যম দিয়ে বলে, আমি চাইলে তোর মতো নেতা হতে পারি, কিন্তু আমার ইচ্ছা নাই। তবে আমাকে নেতা হতে বাধ্য করবি না। প্রধানকে শাসিয়ে সিকান্দার হাসপাতালে গিয়ে জানতে পারে অপারেশন সফল হয়েছে। সিকান্দার কামারের সাথে কথা বলে বের হতেই প্রকাশ এসে হাজির হয় তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। হাতকড়া পরিয়ে বাইরে এসে দেখে মুম্বাই শহরের অধিকাংশ লোক এসেছে তাকে বাধা দেওয়ার জন্য। বাধ্য হয়ে প্রকাশ তাকে ছেড়ে দেয়, কারণ কোর্টের নির্দেশ এসেছে রাজা নিজেই সেখানে গিয়ে নিজের সপক্ষে যুক্তি প্রদান করবে। আজ এ পর্যন্তই। আশা করছি বলিউড ভাইজানের এই মুভির গল্প তোমাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলে কোন ধরনের মুভির গল্প দেখতে চাও কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও।